যাই হোক, আমার পরের বক্তা অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। খুব দুর্ভাগ্যজনক যে আজকের এই এবিপি আনন্দের যুক্তিতর্কে এসে এই ধরনের ঘৃণা ভাষণ শুনতে হবে। এই কিছুদিন আগেই খবরের কাগজে দেখছিলাম যে ইদানিং ঘৃণা ভাষণের পরিমাণটা ভারত জুড়ে কীভাবে বেড়েছে। আর খুব আশ্চর্য হচ্ছি, আজকে 2025 সালে একটা টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এই ধরনের ঘৃণা ভাষণ দেওয়া যায়, কোনো ধর্মগোষ্ঠীকে আক্রমণ করা যায়, কোনো মহিলাকে আক্রমণ করা যায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং সব কিছু গ্রাস করে নেওয়ার একটা অদ্ভুত মানসিকতা তথাগত রায় থেকে রাহুল সিনহা পর্যন্ত প্রত্যেকের মধ্যে প্রত্যক্ষ করলাম। এটা খুব দুর্ভাগ্যের। এটা স্বামী বিবেকানন্দকে তো গ্রাস করে নিয়েছেন নরেন্দ্রনাথ বলে, উনি বোধহয় ভাবলেন পরের অংশটা মানুষ জানে না। যা পরবর্তীকালে এই যে স্বামী বিবেকানন্দের কথাটা একটু আগে সুমনদা বলে দিয়েছিলেন, বাকি কথাটা বলি। শিকাগোর ধর্ম সম্মেলনে তিনি পরে যে কথাটা বলেছিলেন যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। এই কথাটা আপনাকে বুঝতে হবে। স্বামী বিবেকানন্দের পাঠ রামকৃষ্ণ মিশনের কাছ থেকে আমরা নেব। কোনো বিজেপি নেতা, সে প্রধানমন্ত্রী হতে পারেন, সে প্রাক্তন রাজ্যপাল হতে পারেন, বা প্রাক্তন বিজেপি সভাপতি হতে পারেন, তাদের কাছ থেকে বিবেকানন্দ রামকৃষ্ণের শিক্ষা আমরা কোনোভাবেই নেব না। এবং সবথেকে দুর্ভাগ্যের যেটা, যে কুম্ভ সম্পর্কে ওই ধরনের বক্তব্য তিনি পেশ করলেন। আমরা ছোটোবেলায় শুনেছিলাম শ্মশান বৈরাগ্য শব্দটা, যে যখন আমরা কোনো পরিজন মারা গেলে, আত্মীয় পরিজন মারা গেলে, প্রতিবেশী মারা গেলে, আমরা যখন তাকে দাহ করার জন্য শ্মশানে যেতাম, অন্তত ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্যে মানুষের মনে একটা শোকের ভাব উদ্ভব হতো। দুর্ভাগ্যের কথা যে যোগী আদিত্যনাথ, যিনি পড়ে থাকেন গেরুয়া, তিনি প্রকাশ্যে সেই ধরনের সেই কুম্ভের যে পদপিষ্টের ঘটনা, যেটা তার সম্পূর্ণ গাফিলতি, উত্তরপ্রদেশ প্রশাসনের প্রধান হিসেবে যে গাফিলতির দায়টা তাকে নিতে হবে, তিনি সেটা পরিষ্কারভাবে অস্বীকার করে গেলেন। দুর্ভাগ্যের কথা, কুম্ভে যারা মারা গেলেন প্রায় 60 জন মতো, আরও সংখ্যা বেশি হতে পারে, তারা প্রত্যেকেই হিন্দু ছিলেন। তাই হিন্দুদের সম্পর্কে, হিন্দুদের মৃত্যু সম্পর্কে কতটা উদাসীনতা তাদের মধ্যে কাজ করে, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। দুর্ভাগ্যের কথা আরও একটা, আমি পরবর্তীকালে এই অংশে আসতাম, কিন্তু তথাগত রায় একটা কথা বারবার ব্যবহার করলেন। আমি জানি না এই ধরনের অশালীন শব্দ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন মক্ষী রানী। আমরা যারা বাঙালি তারা জানি যে এই শব্দটা অত্যন্ত কু অর্থে ব্যবহার করা হয়। দুর্ভাগ্যের কথা যে বিজেপির ডিএনএর মধ্যে যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতির মধ্যে কিন্তু নারীর প্রতি তীব্র একটা বিতৃষ্ণা তাদের মধ্যে কাজ করে, যে কথাটা আমি পরবর্তীকালে আনতাম কিন্তু এখনই আনতে হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেই ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ রিলিজ হয়েছে, যে সিরিজটার নাম হচ্ছে কাল্ট অফ ফিয়ার, আসারাম বাপু সেন্ট অর সিডার। আমরা জানি যে আসারাম বাপু এখন ভোটের জন্যে তিনি মেডিকেল বেলে রয়েছেন। মানে একাধিক এই ধরনের মানুষজন রয়েছেন, আসারাম বাপু থেকে গুরমিত রাম রহিম, যারা যে কোনো সময় বিজেপির কোনো প্রয়োজন হলেই যারা সহজে বেল পেয়ে যান, এবং তাদের বিরুদ্ধে নারী ধর্ষণ, শ্লীলতাহানির যে ধরনের অভিযোগ রয়েছে, তারপরে এদেরকে মুক্ত করা মানে এদের নারী সম্পর্কে এদের কী চিন্তা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আমি বলছি 1925 সালে আরএসএস তৈরি হয়েছিল, এবং এই আরএসএসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন MS গোলওয়ালকর, যিনি শোনা যায় গুজরাট বিশ্ববিদ্যালয়ে একবার বক্তৃতা দিতে এসে তিনি বলেছিলেন, যে কোনো বিবাহিত মহিলার প্রথম সন্তান অবশ্যই একজন নামবুদুরি ব্রাহ্মণ পুরুষের ঔরসে জন্ম নেওয়া উচিত, যা আদর্শ জাতি গঠনের সহায়ক হবে। এই যে কথাটা তিনি বলেছেন, তার থেকে নারীকে এরা কী চোখে দেখে, পণ্য হিসেবে দেখে কিনা, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বা 2013 সালে যখন মোহন ভাগবত বলছেন যে বিবাহ হলো এমন একটি চুক্তি যেখানে পুরুষ সুখ পেতে বিবাহ করে আর নারীরা
তাদের পেট চালানোর জন্য এই চুক্তি পালন করে, তার থেকেই বোঝা যায় যে তাদের উত্তরপুরুষ, তাদের পরবর্তীকালের প্রজন্ম নারী সম্পর্কে কী ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করে নিজেদের যে ডিএনএগত যে ত্রুটি, সেই ত্রুটিটা কিন্তু দিনের আলোর মতো আমাদের সামনে, মানুষজনের সামনে পরিষ্কার করে দিলেন। আমি শুরুতে ভেবেছিলাম যে এই কথাটা বলে শুরু করব, যে আজকের যে ডিবেটের যে টপিকটা, সেই টপিকে প্রথমটা আছে শাসক আর বিরোধী। আমি সংশোধন করে বলছি যে দিল্লির শাসক ভুলেই গেছে উন্নয়নের গান, ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান, ধর্মের তীর এদিক ওদিক দুতরফেই ছোটে, মেরুকরণী প্রধান ইস্যু 26-এর ভোটে। এটা বোধহয় আমাদের প্রত্যেকের মেনে রাখা দরকার যে আমাদের ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে জাতির স্মৃতি, এবং এই অতীতের শিক্ষা এবং ভবিষ্যতের দিক নির্দেশ, এটা আমরা ইতিহাসের মধ্যে দিয়ে পাই। বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপার তিনি বলেছিলেন যে ইতিহাসকে ভুলভাবে ব্যবহার করলে তা জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে। আমরা দেখছি যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে উচ্চারিত হয়েছিল যে তরাইনের যুদ্ধের 800 বছর পর একজন হিন্দু হৃদয় সম্রাট ভারতবর্ষের আবির্ভূত হয়েছেন। তরাইনের যুদ্ধের কথা ইতিহাসের ছাত্র ছাড়া আমার মনে হয় অধিকাংশ মানুষই ভুলে গেছে। 1191, 1192 সালের দুটো যুদ্ধ। সেই যুদ্ধের পরে 800 বছর পরে মোদিকে রিলেট করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে নতুন সম্রাট। ফলে খুব স্বাভাবিকভাবে ইতিহাসকে নিয়ে যে ছেলে খেলা করবেন, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেটা ঔরঙ্গজেব হতে পারেন, টিপু সুলতান হতে পারেন, শিবাজি হতে পারেন। বর্তমানে ছাওয়া বলে একটা বই বাজারে এসছে, যেখানে শিবাজির পুত্র শম্ভুজিকে দেখিয়ে ঔরঙ্গজেবের প্রতি আরও বেশি করে বিদ্বেষ বপনের চেষ্টা হচ্ছে। আসলে ইতিহাস থেকে আমরা তো সাধারণভাবে শিক্ষা নিই, ইতিহাসের যে ভুল, সেই ভুলগুলো যাতে সংশোধন করতে পারি এবং অতীতের ভুলগুলো শুধরে যাতে সমৃদ্ধ ভবিষ্যতের বীজ বপন করা যায়, সেটাই কিন্তু সাধারণভাবে ইতিহাসের শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আশঙ্কা আমাদের বারবার ধরে আমাদের মধ্যে আসছে যে বিজেপি, তারা এই যে ইতিহাসের বিকৃতি, সেই ইতিহাসের বিকৃতি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা বারবার ব্যবহার করছেন। আপনারা জানেন যে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোর সম্মেলনে যে কথাটা বলেছিলেন, ঠিক একই কথা পরবর্তীকালে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে নো কালচার ক্যান লিভ ইফ হি অ্যাটেম্পটস টু বি এক্সক্লুসিভ। অর্থাৎ সমাজবাদী সুদীপ্ত কবিরাজ, তার বক্তব্য ছিল একই, রাজনৈতিক হিন্দুত্ববাদীরা সাধারণ অর্থে হিন্দু ধর্মের পক্ষে নন, হিন্দুত্বের পক্ষে। হিন্দু ধর্ম সত্যি সহস্র বছরের, আর হিন্দুত্ব 100 বছর আগে সাভারকারের নব আবিষ্কার। এটা সুদীপ্ত কবিরাজের কথা। তাই আসলে উন্নয়নের জন্য যুদ্ধ নয়, আমাদের বরং এই 21 শতকে যুদ্ধ করতে হচ্ছে পোস্ট ট্রুথ বা উত্তর সত্যের বিরুদ্ধে। ক্রমাগত মিথ্যাচার এবং ক্রমাগত মিথ্যার মাধ্যমে জনগণকে প্রভাবিত করার মারাত্মক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রতিফলন আমরা দেখছি। আমি কেন এই কথাটা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে যে এই হিন্দুত্ববাদের জনক তিনি হচ্ছেন সাভারকার। তো এই সাভারকার সম্পর্কে বিজেপির প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি তিনি একটা সাম্প্রতিক বই রচনা করেছেন, তার নাম হচ্ছে দি নিউ আইকন সাভারকার অ্যান্ড দি ফ্যাক্টস। সেখানে তথ্য প্রমাণ দিয়ে তিনি দাবি করেছেন যে সাভারকারের সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, যেটা 8ই জুন 1909 সালে লন্ডনে হয়েছিল, সেই ব্যাপারটাকে বিজেপি নেতারা এরা অতিরঞ্জিত করে দেখান। এবং তিনি লিখেছেন সরকারি নথি উল্লেখ করে যে ওই সময় স্টিমার থেকে ডাঙার দূরত্ব ছিল সে মাত্র 10 থেকে 12 ফুট। অর্থাৎ উত্তাল সমুদ্রে বিপ্লবী ঝাঁপ দিচ্ছেন। এই যে পটভূমি রচনা করা হলো সাভারকারের উত্থানের, কত বড় বিপ্লবী তিনি, তার পটভূমিকা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে সেটাও আমার শৌরির দাবি, সেটা হচ্ছে বীর সাভারকারের যে বইটি, এটা বীর সাভারকার প্রকাশনা থেকে প্রকাশিত বই, দি লাইফ অফ ব্যারিস্টার সাভারকার। এই বইটির লেখক হচ্ছেন চিত্রগুপ্ত। তিনি আসলে যেটা হচ্ছে সাভারকারের ছদ্মনাম, এবং যে ঘটনার রেফারেন্সটা
পরবর্তীকালে পার্লামেন্টে আমাদের অত্যন্ত সবার প্রিয় প্রধানমন্ত্রী বাজপেয়ীজি দিয়েছিলেন, সেটা এই বই থেকে আনা। অর্থাৎ নিজেই এই পটভূমিটা সেখানে তৈরি করে দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে পুলিশ তাকে 1 মাইল দৌড় করানোর পর পুলিশের হাতে ধরা পড়েছিলেন। কিন্তু বাস্তব তথ্য, একবারে তথ্য প্রমাণ দিয়ে শৌরি দেখিয়েছেন যে সেটা দূরত্ব খুব জোর 200 গজ হবে। সেই 200 গজকে তিনি 1 কিলোমিটার, 1 মাইল, আর অন্যদিকে উত্তাল সমুদ্রে উত্তাল বিপ্লবী ঝাঁপিয়ে পড়লেন, নির্মাণ হলো, নবনির্মাণ হলো। কত বড় বীর সাভারকার, সেই সাভারকার। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাইছি যে সেখানে এই কারণেই কথাটা বলতে যাচ্ছি যে সাধারণভাবে এই পোস্ট ট্রুথ বা এই কথাগুলো বলতে হচ্ছে কেন। অর্থাৎ বিজেপির হিন্দুত্বের সূচনাটাই মিথ্যার মধ্যে দিয়ে, পোস্ট ট্রুথের মধ্যে দিয়ে, উত্তর সত্যের মধ্যে দিয়ে, যে কারণে আমরা বারবার বলছি বিকশিত ভারত, নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের শব্দ বিকশিত ভারত। তা সেই বিকশিত ভারত সম্পর্কে কেন্দ্রের তথ্য বলছে যে দেশে রেজিস্টার্ড 28,05,000 কোম্পানির মধ্যে চালু অবস্থায় রয়েছে 18,17,000, সঙ্গে আরও 10,425টি লিকুইডেশনের দিকে। অর্থাৎ 35% কোম্পানি বন্ধ, আর আমরা বলছি বিকশিত ভারত। আপনি ভাবুন তো যে দিল্লি নির্বাচনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কেজরিওয়ালের শীষমহল। এটা নিয়ে বিরাট প্রচার করেছিল বিজেপি। আপনি ভাবুন তো, মোটামুটি একই সময় দিল্লিতে 4 একর জমির ওপর 12 তলা বিল্ডিং, 300 ঘর, 3টি আল্ট্রামডার্ন অডিটোরিয়াম যার ক্যাপাসিটি 1300 জনের ক্যাপাসিটি, সঙ্গে 5 বেডের একটা হসপিটাল, একটা হনুমান মন্দির। এটা কোনো রিয়েলটি বা ডেভেলপার সংস্থার বিজ্ঞাপন বলছি না, এটা RSSের দিল্লি অফিস, সেই অফিস তৈরি হয়েছিল। আমি অফিস তৈরি নিয়ে কিছু বলছি না, এটা কিন্তু ইস্যু হতে পারত। বা 1000 কোটি টাকা খরচা করে বিজেপি ক্ষমতায় আসার পর যে 7 স্টার লাক্সারিতে দিল্লির পার্টি অফিস তৈরি করেছেন, সেই পার্টি অফিসের ইস্যুটাও তো সেখানে আসতে পারত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের যে করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি সূচক, সেই দুর্নীতি সূচক 2024-এ ভারতবর্ষ 93 থেকে 3 ধাপ নেমে 96 এসে নেমেছে। তবু আমরা বলছি স্বচ্ছ ভারত, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর 9 বছরে মোদিজির স্বাধীন যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সেই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 775 কোটি টাকা, যার মধ্যে প্রচারই হয়েছিল 401 কোটি টাকা। এটা 2013-14-15 থেকে 2022-23-এর তথ্য। আর 2022-23-এ এই 2022-23-এ 23-24-এ যে বাজেট অ্যালোকেশন হয়েছিল, সেই বাজেট অ্যালোকেশনে সেখানে আমরা দেখেছিলাম যে সেটা 206 কোটি টাকা প্রথম বাজেট অ্যালোকেশন কমিয়ে দেওয়ার পরে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে সেখানে কমিয়ে দেওয়া হয়েছিল। তবুও বলতে হবে যে নারী সুরক্ষায় বিজেপি সরকার ভীষণ রকমের তারা তৎপর, ভীষণ উন্নয়ন করতে চাইছে। উল্টো দিকে আমরা দেখছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সদ্য যে বাজেট পেশ করেছেন 25-26 বাজেট, সেই বাজেটে শুধু নারী এবং শিশু কল্যাণ, এর মধ্যে 50% অর্থ তিনি বিনিয়োগ করেছেন এই ক্ষেত্রে। এবং প্রতি বছর কন্যাশ্রী প্রকল্পে 3.5 লক্ষ মেয়েকে এককালীন অনুদান দেওয়া হয়। এবং 2025-26-এর বাজেট বরাদ্দ, এটা নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাজেট, এটা 26,700 কোটি টাকা থেকে এটা বেড়ে দাঁড়িয়েছে 38,762 কোটি টাকা। অর্থাৎ এই যে সামগ্রিক যে উন্নয়নের যে ছবি আমরা দেখছি, সেই ছবির মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উন্নয়নের মডেলটা আমরা সাধারণভাবে দেখছি, সেটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ সবাইকে নিয়ে সামগ্রিক উন্নয়ন। কন্যা সন্তানের 15,75,000 ছাত্রীকে 1,000 টাকা করে দেওয়া হয় কন্যাশ্রীতে, এবং 25,000 টাকা এককালীন সুবিধের জন্য 2 লক্ষ ছাত্রীর নাম নতুন করে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ মহিলা সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এ রাজ্যের বাজেট বরাদ্দ ক্রমশ বাড়ছে। আমরা যখন তুলনামূলক আলোচনায় যাই, যখন উন্নয়ন নিয়ে কথা হয়, সেই উন্নয়নের একটা দিকে তো নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প আমরা দেখেছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, একাধিক প্রকল্প ঘোষণা হয়েছে, অধিকাংশ প্রকল্প পরবর্তীকালে কাজ হয়নি, বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, আমরা সেগুলো তো উল্লেখ করেছি। আমরা দেখলাম
কুম্ভ সম্পর্কে একটা কথা বলে শেষ করব। আপনার পূর্ণ কুম্ভের ঘটনা, ওই যে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেই ঘটনা শেষ হওয়ার পরে আপনারা দেখবেন যে এবিপি নিউজের চ্যানেলে আমরা একজন গেরুয়া বসনধারী এক সন্ন্যাসী, তিনি একটা ভাষণ দিলেন। তিনি বলছেন যে ওইখানে যারা পদপিষ্ট হয়ে মারা গেল এ কোনো সাধারণ মৃত্যু নয়, ওখানকার যে মানুষ মারা গেল সে একদম ডাইরেক্টলি স্বর্গে চলে গেল। আমি ভাবুন, একজন গেরুয়াধারী সন্ন্যাসী, তার মধ্যে ন্যূনতম মানবিকতা বোধ নেই। একজন মানুষ মারা গেছে, যে কথাটা বলছিলাম, শ্মশান বৈরাগ্য, অন্তত দিন 15 চুপ করে থাক, 20 দিন চুপ করে থাক। সেই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যে এই রিল ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই খুঁজে পেলে পাবেন, যে সেখানে সেই উদাত্ত ভাষণ দিচ্ছেন বয়সের তরুণ সেই গেরুয়াধারী, তিনি বলছেন যে এ মৃত্যু সাধারণ মৃত্যু নয়, এ মৃত্যু একেবারে ডাইরেক্টলি স্বর্গে নিয়ে চলে যাবে। এই ধরনের কথা যারা বলতে পারেন, আমি জানি না শেষ পর্যন্ত তারা এই এই উন্নয়নের কথা তারা বলতে পারেন কিনা। একটা কথা বলে সুমনদা শেষ করব, সেটা হচ্ছে না বললেই নয় ব্যাপারটা, যে ওই যে একটু আগে সিপিএমের হয়ে শতরূপ ঘোষ বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে তো শুনলেন অধিকাংশই তৃণমূলের বিরুদ্ধে, আর বিজেপির বিরুদ্ধে সেভাবে কোনো কথা নেই, আর শুধু ধর্ম এবং রাজনীতিকে জড়িয়ে দেওয়া তৃণমূলেরই দোষে। আপনি ভাবুন তো, কেরালায় এখনও পর্যন্ত বিজেপি সেভাবে নেই। তা কেরালার শবরীমালার রায়টা আপনাদের মনে আছে, যে যখন কেরালা শবরীমালা রায়ে মহিলাদের জন্য সেই শবরীমালা মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল, তখন 3 জন সাহসী মহিলা তারা সেইখানে সেই শবরীমালা মন্দিরে যেতে চেয়েছিলেন, সরকারের কাছ থেকে তারা সাহায্য চেয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের, সরকার কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে, বা অমিত শাহ যে বিবৃতি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, সেই রায়ের কথা ভেবে তারা কিন্তু কোনো রকম সরকারি সাহায্য সেই মহিলাদের করেননি। আমি দেশের উদাহরণগুলো দিলাম না, কারণ একাধিক উদাহরণ সুমনদা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা বিবেচনা করবেন যে এক্সক্লুসিভ উন্নয়ন কোথায় হচ্ছে, সবাইকে নিয়ে সেই উন্নয়ন কোথায় হচ্ছে। ধন্যবাদ সুমনদা। আমি প্রথমে সুমনদাকে ধন্যবাদ জানাবো যে ঘৃণা ভাষণ নিয়ে সতর্ক করার জন্য। গতকালই কেরল হাইকোর্ট বিজেপি নেতা পিসি জর্জের ঘৃণা ভাষণ মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে কেরল হাইকোর্ট বলছেন, কোট অ্যান্ড কোট, আজকাল ধর্ম রাজনীতির ওপর ভিত্তি করে বিবৃতি দেওয়ার প্রবণতা বাড়ছে, এটা একেবারে শুরুতেই বন্ধ করতে হবে, এটা আমাদের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে। আমি বলছি যে দেখুন, আমরা কেন এই অনুষ্ঠান করেছি, আমরা সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের পরধর্ম সহিষ্ণুতার যে নীতি, তাতে আমরা একেবারে গভীরভাবে বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি আমরা বিশ্বাস করি যে শাসক, রাজ্যের, কেন্দ্রের, যে কোনো রাজ্যের, তারা কখনো এক ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাতে পারেন না। হুমায়ুন কবিরের মন্তব্যে এফআইআর হয় না, কিন্তু তার উল্টো দিকে তার প্রতিক্রিয়ায় বলা মিঠুন চক্রবর্তীর মন্তব্য যখন সামনে আসে একাধিক এফআইআর হয়। সেই মন্তব্য খারাপ, আমরা নিন্দা করেছি, আমি নিজে একাধিক ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠান করেছি। কিন্তু আমি বলছি, এই পক্ষপাত কেন? একেবারে পরিষ্কার প্রশ্ন তুলছি। আমি জানি না, ওপেন ফোরামে আমরা আলোচনা করব যে মক্ষীরানী শব্দটা তথাগত রায় পরিবর্তন করবেন কিনা, কিন্তু আমরা যারা বাংলা ভাষাটা শিখেছি, একেবারে শৈশবে সুকুমার রায় পড়ে, সুকুমার রায়ের আবোল তাবোলের ওই শেষ কবিতাটা, যার নামও আবোল তাবোল, মনে আছে? সেটা শেষ হচ্ছে, মক্ষীরানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আমি বলছি, এইটা হচ্ছে সুকুমার রায়টা বাংলার সংস্কৃতি। আমি একেবারে পরিষ্কার আবার বলছি যে আমরা বিশ্বাস করি যে রাজধর্মের পরিপন্থী হচ্ছে কেন্দ্রের শাসক বা রাজ্যের শাসক, তিনি যদি কোনো একটা বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করেন। তাই দেশের প্রধানমন্ত্রী যখন পোশাকেই নাগরিকদের ধর্মীয় পরিচিতি খুঁজে পান, কিংবা 2019 সালে লোকসভা ভোটের ফল বেরোনোর পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, সব ক্ষেত্রেই আমাদের তীব্র আপত্তি থাকে। আমরা একদিকে রেড রোডের ঈদের নামাজ থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বার্তা দেওয়ার নিন্দা করেছি, আবার প্রশ্ন তুলেছি যে কেন মুখ্যমন্ত্রী নিজে মনে করিয়ে দেবেন যে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তার বাবার কাছে চণ্ডীপাঠ শিখেছেন। কিন্তু আসল প্রশ্ন, কোনো সরকারের কোনো ধরনের ধর্মীয় তোষণের ফলে আদৌ কি সংখ্যালঘু উন্নয়ন হয়? মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার মাত্র 5 মাসের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট, ইস্তেহারে সংখ্যালঘুদের ব্যাপারে যেসব অঙ্গীকার ছিল তার 90% করে দিয়েছি। অথচ তার প্রায় 5 বছর পর 2016 সালে প্রতিচি ট্রাস্ট এবং স্ল্যাব গাইডেন্স গিল্ডের যৌথ সমীক্ষা রিপোর্ট সম্পূর্ণ অন্য ছবি তুলে ধরেছিল।
সেই রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন লিখিত বিবৃতি দিয়ে বলেন, রিপোর্টে যেটা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে তা হলো পশ্চিমবঙ্গের গরিব ও বঞ্চিতদের মধ্যে একটা বড় অংশই মুসলিম। জীবনযাত্রার মানের নিরিখে তারা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি গরিব ও বঞ্চিত। এই রিপোর্ট বলেছিল যে 6 থেকে 14 বছর বয়সী 15% মুসলিম ছেলেমেয়ে স্কুলেই যায় না। গ্রামীণ এলাকায় 80% মুসলিম পরিবারের মাসিক আয় 5,000 টাকা বা তার কম। ভাবুন, আমি জানি না গত 8 বছরে এই ছবিটা কতটা পাল্টেছে, কিন্তু প্রশ্নটা হলো সংখ্যালঘুদের নিয়ে তোষণের রাজনীতি আর সেই রাজনীতির টানাটানিতে আদৌ কি তাদের উন্নয়ন হয়, তাদের জীবনযাত্রা পাল্টায়? এ প্রশ্ন আমাদের থাকবেই। যাই হোক, আমার পরের বক্তা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্য। সুমনদা, অনেকক্ষণ পরে অনেক বড় বড় মনীষীদের কথা শুনলাম, কেমন গুলিয়ে টুলিয়ে যাচ্ছিল। আমি কোথায় এসে পড়লাম রে বাবা। আমার মতো একটা সাধারণ ছেলে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কত কথা হলো, নেতাজি সুভাষ, তারা বেঁচে থাকলে আপনাকে আরেকটা ঘন্টাখানেক এরকম প্রোগ্রাম করতে হতো বা। তো ভয় পেয়ে গেছি আমি। যাই হোক, রূপসী বাংলার একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখছেন, মহামৈত্রীর বরদ তীর্থে পূর্ণ ভারত পুরে, পূজার ঘণ্টা মিশেছে হরসে নমাজের সুরে সুরে। আহ্নিক হেতা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জিনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে। জপে ঈদগাতে তসবি ফকির পূজারি মন্ত্র পড়ে, সন্ধ্যা উষায় বেদবাণী যায় মিশে কোরআনের স্বরে স্বরে। সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেতা, মিশে গেছে হেতা মসজিদ আর মন্দির। এই বাংলার একজন বিখ্যাত কবি। অবাক হয়ে শুনছিলাম তৃণমূল আর বিজেপির কথা, কি দারুণ বলছে। প্রায় 2 ঘন্টার এই বক্তৃতাতে আপনারা এখানে যারা বসে আছেন বা টেলিভিশনের মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন, কোথাও শুনেছেন 11 কোটি মানুষের যে সরকার 11 কোটি মানুষের হয়ে কাজ করছে পশ্চিমবাংলায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আর প্রায় 2 কোটি মানুষ যাদেরকে ভোট দিয়েছে বিরোধী দল হিসেবে সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার জন্য, তারা বেশ তিলক কেটে সামনে চলে গেছে, আর কেউ আবার হিজাব টিজাব পরে ভোট টোট চাইতে বেরিয়ে পড়ে আর কি। তো দুদলই সমান প্রতিযোগিতা শুরু করেছে। অথচ এই ফাঁকে একটা চালাকি করে ফেলছে, সেই চালাকিটা কেউ ধরতে পারছে না সুমন। এই রাজ্যে এবারে পশ্চিমবঙ্গে 15%, মানে 15 বছর থেকে 29 বছর বয়স পর্যন্ত যে বয়সে মানুষের কাজ পাওয়া দরকার, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, সেই বেকার সংখ্যাটা বাড়তে বাড়তে 16.2 মানে 16.2% গেছে। অথচ তিলকধারী যারা দাঁড়িয়ে আমি সনাতনী হিন্দু, আরেকজন বলছে আমি তোমার থেকে বড় হিন্দু, আমি তো আরও বড় হিন্দু, মাথার সামনে শিব মন্দির নিয়ে শুই, আর আমি হচ্ছি ব্রাহ্মণ সন্তান, আমাকে শেখাচ্ছে হিন্দুত্বের কথা। তো তার রাজ্যে এত বেকার, যারা ধরবে বিধানসভায় তারাও চালাকি করছে, আর যারা এটাকে অ্যাড্রেস করছে না তারাও চালাকি করছে। আর মধ্যিখান থেকে মানুষের ইস্যুগুলো যে কবর খোঁড়া হচ্ছে, সে কবরে 2টো দল মিলিতভাবে মাটি চাপা দিচ্ছে। এই যে তথাগত বাবুরা বসে আছেন না এখানে, তথাগত বাবু আর রাহুল বাবুরা, আর ওদিকে তৃণমূলের বন্ধুরা, এরা হচ্ছে এই RSSের বিশ্ববিদ্যালয়ে নাগপুরে পড়া ডিস্ট্যান্স লার্নিংয়ের ছাত্রছাত্রী। এই কুম্ভমেলায় হারিয়ে যাওয়া 2 ভাই বোন, যেখানে আর একজন মোদি, দেখবেন এতক্ষণ আলোচনা হচ্ছে শুধু কুম্ভমেলা, মানে কুম্ভমেলা ছাড়া আর কারো খিদে পায় না। অবাক বিষয়, এই বাংলা চলবে? এই বাংলা দেখেছিল পশ্চিমবাংলার এই কৃষ্টি সংস্কৃতির বাংলা? আমি শুধু জানতে চাইছি যে আজকে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বলছেন, দেখুন সুযোগ কেমন করে দিচ্ছেন, বলছে বিরোধী দলনেতা বলছেন যে মুসলিম লীগ 2 সরকার, ব্যাস মুসলিম লীগ 2 সরকার বলে
মুখ্যমন্ত্রী বলছেন আমরা কি জঙ্গিদের সঙ্গে হাত মিলেছি? বলছে তুমি জঙ্গিদের সাথে হাত মিলেছ। বলছে আমরা কি জঙ্গিদের সাথে, মানে একটু ধামাচাপা পড়া বিজেপিকে একটুখানি হাওয়া দিয়ে দাও, তখন আর অন্য বিষয়গুলো আলোচনা হবে না পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধানসভাটা তো এইসব করার জায়গা, পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতিটা তো এইসব করার জায়গা। 2013 সাল, 2013 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত এ রাজ্যের প্রধান বিরোধী দল, যারা গত 10 বছর পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল, আপনাদের বিজেপির বন্ধুরা বলুন, আপনাদের কোনো অধিকার নেই এ রাজ্যে পশ্চিমবাংলার শিল্পায়নের নামে মুখ্যমন্ত্রী স্বপ্নের ফেরিওয়ালা, যিনি রাস্তায় রাস্তায় বলে বেরিয়েছেন 17,62,000 কোটি টাকার লগ্নি আসবে। লাইট জ্বলেছে, আলো জ্বলেছে, বড় বড় শিল্পপতি এসছে, 5,000 টাকার প্লেটের খাবার দাবার পরিবেশন হয়েছে। কটা শিল্প এসছে? ধরার কথা কার ছিল? কটা কারখানা উদ্বোধন হয়েছে? ধরার কথা কার ছিল বিধানসভায়? দায়িত্ব আপনাদের ছিল না? আপনার বিরোধী দলের ছিল না সেদিনের দায়িত্ব? এই পশ্চিমবাংলায় শিল্পায়নের নামে এই স্বপ্নের ফেরিওয়ালারা মিথ্যার বেসাতি করে গেছে, আর পশ্চিমবাংলার লগ্নি এসছে এই 17,63,000 কোটির বদলে শুধুমাত্র 60,000 কোটি টাকা, 7 বছরে। আর এরা শুধু জেহাদি, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, হিন্দু, অমুক তমুক। তৃণমূলকে বললে ভারত ভ্রমণে বেরোয় উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, আর বিজেপিকে ধরলে বিজেপি বলে বাংলাদেশ, অমুক তমুক। পশ্চিমবঙ্গের মানুষের খিদে পায় না? এ রাজ্য থেকে সব থেকে বেশি বলুন। আজকে আমরা বাম কংগ্রেস বিধানসভায় আমাদের স্থান নেই, আমরা ভোট পাইনি, মানুষ আমাদের ক্ষমতা দেয়নি, আমরা যাইনি। কিন্তু 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ আপনাদের ভোট দিয়েছিল এই বাংলায়। পশ্চিমবঙ্গে এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ, এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের সৃষ্টিকারী এবং তাকে ইন্ধনকারী দুজনই সমানভাবে পশ্চিমবঙ্গে বাড়িয়ে গেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন। আজকে পশ্চিমবঙ্গে মাথাপিছু রোজগার কত? সারা ভারতবর্ষের মাথাপিছু রোজগার, আর পশ্চিমবঙ্গে মাথাপিছু রোজগার 1,71,682 টাকা। কারোর বেশি, কারোর কম, কারোর একদম নেই, কিন্তু গড়। আজকে প্রায় 26-27টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় পিছিয়ে পড়া রাজ্য বিহার বা অন্য ছোট রাজ্যের থেকে কাছাকাছি। লজ্জা করছে না? আপনারা পারফরমেন্সের কথা বলেন। ইজ ইট দ্য পারফরমেন্স অফ এ অপোজিশন পার্টি? আপনাদেরকে পশ্চিমবাংলার মানুষ ক্ষমতায় আনতে চায়। পশ্চিমবাংলার এটাই সরকারি পারফরমেন্সকে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার ছিল মানুষের কাছে। আপনারা রোজ তিলক কেটে রাস্তায় বেরিয়ে পড়েছেন। কেন হিন্দু এ রাজ্যের শত শত রাম আর রহিমের কাজ জোটে না? শত শত রাবে আর সীতার পরনের বস্ত্র জোটে না? এ রাজ্যে হিন্দু মুসলমান করছেন। মাইনরিটি বলতে শুধুমাত্র মুসলমান বোঝেন, শিখ সম্প্রদায়রা নেই, খ্রিস্টানরা নেই, জৈনরা নেই আমার রাজ্যে, আমার বাংলায়। আজকে মিনিমাম গভর্নেন্স উইথ ম্যাক্সিমাম লাইজ যে সরকারটা দিচ্ছে, সেই সরকারকে যে ধরা প্রতিদিন বেল আউট করছে তার নাম বিজেপি। তৃণমূলকে প্রতিদিন বেল আউট করছে তার নাম বিজেপি পশ্চিমবাংলায়। আর এখানে দাঁড়িয়ে যত নাটক, কত বড় বড় কথা, সাভারকার, অমুক তমুক। আরে বাপরে বাপ, আমরা এত শত বুঝি না, আমরা অত শত বুঝি না সাহেব। আপনি একটা পশ্চিমবাংলায় 2011 সাল পশ্চিমবাংলার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, সবাই সমর্থন করেছিল, 19টা দল, 1,78,000 কোটি টাকার ঋণ। আজকে ঋণ কত? 7,80,000 কোটি টাকা। একটা শিশু জন্মালে তার মাথার উপরে 63,000 টাকার ধার। পৃথিবীর নিঃশ্বাস বাতাস নেওয়ার আগে তার মাথার উপরে 63,000 টাকার ধার। ছাবলামো হচ্ছে। এই বাংলার মানুষগুলো শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে আছে, একটা গুড গভর্নেন্স দেবেন, মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, বেঁচে থাকা, তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার। আমরা সরকারের, আপনাদের দলের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন রাজধর্ম। এই রাজধর্ম মূলত একটা বিষয় হয়,
সংবিধানের শপথ নিয়ে ধর্মের আড়ালে দাঁড়িয়ে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিয়ে পশ্চিমবঙ্গটাকে রুইন করছেন, বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে স্বাস্থ্যক্ষেত্রে চরম দুর্নীতি, মুখ্যমন্ত্রীর 3টে দপ্তর, স্বাস্থ্য, পুলিশ, সেই দপ্তরগুলো, তার সঙ্গে ভূমি রাজস্ব, দুর্নীতির আখড়া। ধরবে কে? বিজেপি, বিরোধী দল, প্রধান দায়িত্ব, সিবিআই বলছে, জাজ বলছে যৌথভাবে দুর্নীতি করেছে। কারণ এদের আলাদা কোনো আইডেন্টিটি নেই, সব পরিযায়ী। আমরা বলি না পরিযায়ী, এরা হচ্ছে পরিযায়ী রাজনীতির দল, মানে ভিসা অন অ্যারাইভাল। আপনারা দেখেন না, ভিসা অন অ্যারাইভাল, তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে, মানে ভিসা অন অ্যারাইভাল, একটা ট্রানজিট ভিসা পকেটে করে নিয়ে ঘুরে। তা ধরবেন কি করে? ধরবেনটা কি করে? এদের তো এই অবস্থা। আজকে একটার পর একটা, মানে যার অঙ্গে অঙ্গে ব্যথা তাকে ওষুধ দিবা কোথা? এদের অঙ্গে অঙ্গে ব্যথা। আজকে এই রাজ্য থেকে, অস্বীকার করতে পারবেন না, এই রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল, পুঁজির পলায়ন হচ্ছে প্রতিদিন। এ রাজ্য থেকে ফ্লাইট অফ মেরিট, পুঁজিরও পলায়ন হচ্ছে, মেধারও পলায়ন হচ্ছে। এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার, লাখে লাখে, আমার কথা বিশ্বাস না হলে শিয়ালদা স্টেশন, শালিমার স্টেশন, হাওড়া স্টেশন, বিভিন্ন স্টেশনগুলোতে গিয়ে দেখুন, বাস স্ট্যান্ডগুলোতে দেখুন, উত্তর ভারত, দক্ষিণ ভারত, ছেলেমেয়েগুলো পিঠে একটা জলের বোতল নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আনন্দে যাচ্ছে। ধরার কথা কার ছিল? শিল্পায়নের নামে রাজ্যটাকে শেষ হয়ে গেছে। একটা নতুন কোনো ফ্যাক্টরি উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে দেখবেন না, কিন্তু আপনি দেখবেন হিজাব পরে ভোট চাইতে। আর তার প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে যে বিরোধী দলনেতা, আপনি ভাবুন, কুম্ভ মেলায় বিরোধী দলনেতা গেছে, তো যাক না, তাকে প্রায়োরিটাইজ করছে কে? তৃণমূলের মুখপাত্র, তিনি বলছেন এই কতটা ডুব মারলো, কয় ইঞ্চি ডুব মারলে ঠিক ভালো পুণ্য হলো। মানে কত বড় হিন্দু ও? হিন্দু নয়, মানে 6 ইঞ্চি একটু ডুব মারলে একটু ভালো হিন্দু হতে পারত। আরে বাবা, তোমার রাজ্যটা দেনায় ডুবে যাচ্ছে, সেদিকে নজর দাও। বিরোধী দলনেতা কতটা কুম্ভের জলে ডুবলো সেটা বড় ইস্যু নয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলা। ওরা ধর্ম নিয়ে কথা বলবে আর ধর্মের হাওয়া দেবে, এরা ধর্মের হাওয়া দেবে। আর ধর্মে ধর্মে লড়ো, আর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে না। এ রাজ্যের দুর্নীতির নামে প্রত্যেকটা তদন্তে একটার পর একটা, রাহুলবাবু অনেক বিপ্লবের কথা বললেন এখানে দাঁড়িয়ে, বাপ রে বাপ, আমার শুনে মনে হচ্ছিল কোথায় আছি, আমি কি বাংলাদেশে আছি নাকি, পশ্চিমবঙ্গে আছি? উনি এমন করে বলছেন জেহাদি টেহাদি, উনি বাপ রে বাপ, আমার ভয় লেগে গেছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত ঘৃণা নিয়ে উনি শান্তিতে ঘুমন কী করে রাত্রেবেলা, আমার মাঝে মাঝে মানে মনে হচ্ছে। তো এই রাজ্যে রাহুলবাবু, আপনার জ্ঞাতার্থে বলি যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল যতগুলো পশ্চিমবাংলার দুর্নীতি হয়েছে, ওই কালীঘাটের কাকুর গলার স্বর আজও পাওয়া যায় না, আপনার গলার স্বর পাওয়া যায়। সিবিআইডি বলে যৌথ তদন্তে এ রাজ্যের একটার পর একটা দুর্নীতি ধামাচাপা পড়ে যায়। এ রাজ্যে একটার পর একটা নেতা দুর্নীতিগ্রস্ত, তারা বাইরে আসে। এ রাজ্যে আজ পর্যন্ত 81,141টা মহিলাদের ওপর নির্যাতনের কেস পেন্ডিং থাকে। এ রাজ্যে তার মধ্যে 48,000 কেস, এমন কেস যে কেসগুলো পক্সো আদালতে যাওয়ার কথা, কিন্তু এ রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় সরকার আপনারা চুপ করে থাকেন। শুধু ভোট আসলে মানুষকে ভাওতা দেন, আর মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেন, ধর্মের সঙ্গে ধর্মকে লড়ান, আর মানুষের চোখে ভাওতা দেওয়ার চেষ্টা করেন। শেষে আমি একটা কথাই বলবো, যে যতই আপনারা এইসব ধর্মের খেলা খেলুন, ধর্মের দিকে আপনারা যতই নিয়ে যান, ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন ধর্ম একটা ব্যক্তিগত বিশ্বাস, তা কখনোই একটা রাজনীতির সঙ্গে মেশানো যায় না। সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে শপথ নিয়ে ধর্মের বেশাতি করে মানুষকে, গরিব মানুষের কবর আর পশ্চিমবাংলার মাটিতে খুলবেন না। মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের যে শপথ নিয়ে আপনারা বিধানসভায় গেছেন বা বিধানসভার ক্ষমতায় গেছেন, সেই দায়িত্ব পালন করুন, নইলে আগামী প্রজন্ম আপনাদের কিছুতেই ক্ষমা করবে না, করবে না, করবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সৌম্য। দেখুন, ধর্মের হাওয়া থেকে কংগ্রেস কি সম্পূর্ণ বিযুক্ত? সৌম্য যেখানে শেষ করলো যে ধর্ম আর রাজনীতিকে কংগ্রেস কি সত্যিই কোনোদিন মেশায়নি?
আমরা দেখব রাহুল সিনহার উত্তর নিশ্চয়ই ওপেন ফোরামে রাহুল সিনহা দেবেন, কিন্তু আমি আসবো রাহুল গান্ধীর প্রসঙ্গে। দেখুন, সৌম্য বলতেই পারতো, বলেনি অবশ্য, যে সোমনাথ মন্দিরের উদ্বোধন নিয়ে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সেই পরের পর চিঠি এবং সেই বিরোধ প্রমাণ করে যে কংগ্রেস ধর্মের সঙ্গে রাজনীতিতে মেশানোর কতটা বিপক্ষে ছিল। কিন্তু এর পাশাপাশি এটা ঐতিহাসিক সত্য যে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের আমলে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে জওহরলাল নেহরু সেই কংগ্রেসই সরাসরি এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মধ্যে ঢুকে পড়ে। যে রাজীব গান্ধী, আমি দেখছিলাম 1985 সালে ব্রিটিশ মিডিয়ার সামনে বলেছিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাসই করেন না, সেই রাজীব গান্ধী শাহবানু মামলার রায় বদলে দিয়ে সংসদে আইন পাশ করান। এর ফলে কংগ্রেসের গায়ে মুসলিম তোষণের অভিযোগ একেবারে গভীরভাবে সেঁটে গেল। আবার সেই অভিযোগ ঘোচাতেই 1989 সালে লোকসভা ভোটের ঠিক আগে রাজীব গান্ধী পাল্টা হিন্দু তাস খেললেন। কি করলেন? অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলে রামলালার পুজোর ব্যবস্থা করে দিলেন। এবার অতীত থেকে বর্তমানে আসি, মানে সৌম্যর এখনকার নেতা রাহুল গান্ধী হিন্দু ভোট টানতে কখনো কর্ণাটক, কখনো রাজস্থান, কখনো তেলেঙ্গানায় গিয়ে মন্দিরে মন্দিরে যা দৌড়ন, তাতে প্রায় ওই ভিডিও গেমসের টেম্পল রানের কথা মনে পড়ে যায়। আবার কখনো কখনো নিজের ব্রাহ্মণত্ব প্রমাণে পৈতে প্রদর্শন করেন। সুতরাং ভোট বড় বালাই, এবং কংগ্রেসের মতো দলও সুবিধে মতো জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষতার উল্টো পথে বহুবার হেঁটেছে এবং ভোট ব্যাংকের স্বার্থে হেঁটেছে। ইতিহাস তার সাক্ষী। যাই হোক, আমার পরের বক্তা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নমস্কার। সাধারণত শুভ সন্ধ্যা কথাটা বলতে আমি ভালোবাসি, কিন্তু আজকে বলতে পারছি না, কারণ আজকে কয়েকজনের বক্তব্যে আমি অসম্ভব আহত এবং ভীত বোধ করছি। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্কটা আজকের নয়, অত্যন্ত প্রাচীন। যবে থেকে ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান মানুষের সভ্যতায় এসেছে, তবে থেকেই দুটো প্রতিষ্ঠান পরস্পরকে শোষণ করে। একটা সিম্বায়োটিক রিলেশনশিপ এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে চিরকাল ছিল, এখনও আছে। তার কারণ হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি দুটোই হচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা, দুটো দুরকমভাবে, কিন্তু আসলে দুটোই হচ্ছে মানুষের স্বার্থ রক্ষার জায়গা। কিন্তু ধরুন, এই যে এতক্ষণ ধরে এত অতীতের প্রসঙ্গ টানা হলো, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 75 বছর আগে, কিংবা তারও আগেকার সমস্ত উদাহরণ কিংবা ব্যক্তিদের কথাবার্তা, কোট ইত্যাদি। কথা হচ্ছে যে আজকের অবস্থানে দাঁড়িয়ে আজ থেকে 75 বছর আগের ভারত আর আজকের ভারত, আজ থেকে 75 বছর আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপট একরকম নয়। সুতরাং আজ থেকে 75 বছর আগে যিনি যা বলেছিলেন, 100 বছর আগে যিনি যেভাবে যা বলেছিলেন, সেটাকে আজকের দিনে উপস্থাপিত করতে গেলে আগে ভাবতে হবে যে আজকের সময়ের নিরিখে সেটা কতখানি যুক্তিসঙ্গত। এমন কোনো দল ভারতবর্ষে নেই যারা ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে মিশিয়ে তাকে ভোটের জন্য ব্যবহার করেনি। একটা দলও বলতে পারবে না। বলতে হয়তো পারবে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে কেউ আড়ালে কেউ প্রকাশ্যে এই কাজটি করে চলেছে। এমন কোনো দল, এমন কোনো নেতা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা পাইনি যে দল বা যে নেতা মানুষকে ভাবতে শিখিয়েছেন যে তুমি প্রথমে ভারতীয়, তোমার এটাই প্রধান এবং প্রথম পরিচয়। আমি আমার পাশে যিনি বসে আছেন তাকে ধর্ম দিয়ে চিনব কেন? ধর্ম তো তার নিজস্ব চর্যার জায়গা। আজকে যদি হিন্দু ধর্ম বা হিন্দুত্ব কিংবা হিন্দু রাষ্ট্রই যদি একেবারে চূড়ান্ত সমাধান হয়, তাহলে আজকে এত বছরের মধ্যে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে ভারতবর্ষকে, যারা ভারতবর্ষের ভারসাম্য, নানান রকম বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে যারা নষ্ট করতে চাইছে, তারা কি বেকার সমস্যা দূর করতে পেরেছে? তারা কি বলতে পারবে ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে তারা উন্নতি করতে পেরেছে? তারা কি বলতে পারবে যে উদাহরণটি সুমন দিলেন, যে এক একটি পরিবার যার সারা মাসের উপার্জন হচ্ছে 5,000 টাকা বা তার থেকেও কম, তার পরিবর্তন ঘটাতে পেরেছে? দারিদ্র্য সীমাকে পাল্টাতে পেরেছে?
ধর্ম কি পেরেছে সেই শিশুটির যে জন্মার্জিত ঋণের কথা এখানে এলো সেই ঋণের পরিমাণ কমাতে? ধর্ম কি পেরেছে যে আমাদের দেশের যে বৈদেশিক বিনিয়োগের ওপর নির্ভরতা, যার এক চুল এদিক ওদিক হলে গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি টলমল করে ওঠে, সেই জায়গা থেকে নিজেদের উন্নীত করতে পেরেছে কি কোনো দিশা দেখাতে? এবং সবচাইতে যেটা আপত্তিকর সেটা হচ্ছে দ্বিচারিতা। প্রতিটি দল, আমরা নিজেদের রাজ্যে যে দল আমাদের শাসন করছে সেই দলের কথাও আমরা বলতে পারি, আমাদের কেন্দ্রে যে দল রয়েছে তাদের কথাও আমরা বলতে পারি যে তারা দ্বিচারী। তারা যখন তাদের নির্বাচনের জন্য অঙ্ক কষে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেয়, নানা রকম ডেমোগ্রাফিক ক্যালকুলেশন করে এবং একই সঙ্গে তারা ব্যবহার করে পৌরাণিক সমস্ত নানান রকম সিম্বল, যেগুলো মানুষকে প্রভাবিত করে, যেগুলো যুক্তিগ্রাহ্য নয়। একের পর এক পুরাণ থেকে, মিথ থেকে তারা উদাহরণ তুলে আনে এবং সেইগুলোকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। প্রসঙ্গত হিটলারের কথা এসেছে। আমরা হিটলারের জায়গা থেকে জানি যে একজন সুবক্তা, একজন নেতৃস্থানীয় ব্যক্তি কথা দিয়ে মানুষকে কতখানি সম্মোহন করতে পারেন, কতখানি যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে তুলে দিতে পারেন বা যুক্তি বুদ্ধির নিচে নামিয়ে দিতে পারেন। আমরা আমাদের দেশেও একই জিনিস দেখছি। আমরা দেখছি যে একদিকে বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, একদিকে বলা হচ্ছে উন্নত ভারত, একদিকে বলা হচ্ছে স্বনির্ভর ভারতবর্ষ, আরেকদিকে বলা হচ্ছে যে তুমি রাম, সীতা, হনুমান সবাইকে বিশ্বাস করো, তুমি যাও কুম্ভতে যাও, গিয়ে তুমি স্নান করলে তোমার স্বর্গ লাভ হবে। এটা কি দ্বিচারিতা নয়? তুমি কি দেশকে বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছ, জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছ? তুমি কি সার্থকতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছ, নাকি তুমি দেশটাকে পিছিয়ে দিচ্ছ? নাকি তুমি আসলে কিছুই করতে চাও না? গোটা দেশটাই আসলে কিছু স্বার্থান্ধ মানুষের গ্রাসে পড়েছে, কবলে পড়েছে, এবং সেই স্বার্থান্ধ মানুষদের মধ্যে রয়েছে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা মাথা, এবং রয়েছে রাজনৈতিক নেতৃত্ববর্গ যারা মাথা। তারা তাদের সম্পদ বৃদ্ধি করছে, তাদের স্বার্থ চরিতার্থ করছে। আজকে ভারতবর্ষের যে ধর্মীয় বৈচিত্র্য, যে জাতীয় বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে একেবারে বিনষ্ট করতে চলেছে আজকের এই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থান। ভোটের কথা ভাবতে ভাবতে মানুষ আসলে মানবিকতার জায়গাটা একেবারে নিশ্চিহ্ন করে ফেলছে। যদি হিন্দুত্বই সবচেয়ে মানে বড় সাফল্যের কথা হয়, বড় সমাধানের কথা হয়, তাহলে বলুন কয়েক বছর আগের ঘটনা যে একটি দলিত ছেলে, সে স্কুলে কুজো থেকে জল খেয়েছিল বলে তাকে তার টিচার মেরে ফেলেছিল, এমন মার দিয়েছিল যে সে মারা গিয়েছিল। কেন এই ঘটনা ঘটে? আজকে কে বলতে পারে যে হিন্দু রাষ্ট্র যদি জন্মায় তাহলে আবার মেয়েদের প্রতি নিষেধ ফিরে আসবে না? কে বলতে পারে যে এই সমস্ত হিন্দুদের মধ্যে যত রকম জাতিভেদ রয়েছে সেইগুলো আবার প্রকট হয়ে উঠবে না? এরই মধ্যে তো ব্রাহ্মণত্ব নিয়ে খেলা শুরু হয়ে গেছে। কিসের ব্রাহ্মণত্ব? আজকে এই 2025 সালে দাঁড়িয়ে আজকে যেখানে একই সঙ্গে চিন্তা করা হচ্ছে যে মঙ্গল গ্রহে নাকি পৃথিবীর দ্বিতীয় থাকার জায়গা তৈরি হবে, চাঁদে নাকি নতুন করে থাকার জায়গা তৈরি হবে, সেইখানে যেখানে বিজ্ঞান পৌঁছেছে, সেইখানে যেখানে জ্ঞান পৌঁছেছে, সেখানে সেই জ্ঞান এবং বিজ্ঞানকে আরও এগিয়ে না নিয়ে, মানুষের মধ্যে যুক্তি বুদ্ধিকে না বাড়িয়ে এগুলো কোথায় চলেছি আমরা? দেখুন, যদি এই বৈদেশিক যে বিনিয়োগের ওপরে ভারতবর্ষ আজকে নির্ভর করছে, এবং আমরা চাক্ষুষ দেখছি যে এই নির্ভরতাটা কতখানি, কেননা আমেরিকায় ট্রাম্পের একটা কথার ওপরে, ইলন মাস্কের একটা কথার ওপরে আমাদের দেশের সেই দিনের টাকার দাম নির্ভর করছে। তো বৈদেশিক বিনিয়োগ যদি আনতে হয়, বিদেশকে যদি দেখাতে হয় যে ভারতবর্ষ একটা বিনিয়োগের মতো ভালো জায়গা, তাহলে সবার আগে কি এটাই প্রয়োজন নয় যে ভারতবর্ষ সাংস্কৃতিক, ধর্মীয়,
রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা ভারসাম্য বজায় রেখে চলতে জানে, এইটাই প্রতিষ্ঠিত করা, সাংস্কৃতিক ঐক্য বজায় আছে এইটাই দেখানো, ভারতবর্ষ সমস্ত সংখ্যালঘুদের প্রতি সহমর্মী এবং সবার প্রতি একইভাবে ন্যায় প্রয়োগ করে এইটা প্রতিষ্ঠা করা। তা যদি না হয়, রাজনৈতিক ভারসাম্য যদি বজায় না থাকে, সাংস্কৃতিক ভারসাম্য যদি বজায় না থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে বাইরের জগতের অর্থাৎ বৈদেশিক রাজনীতি বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিশ্বাস, যে আস্থা অর্জন করা দরকার, সেই আস্থা অর্জিত হয় না। এই সাধারণ কথাটি কি তারা বোঝে না যারা আজকে শাসন ক্ষমতায় রয়েছে? তাহলে তারা আসলে কি চাইছে? আসলে তারা দেশটাকে নিয়ে কি করতে চায়? কোন সমস্যার সমাধান আজকের এই ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে পেরেছে? একটাও আমরা বলতে পারি না যে এই ধর্মীয় রাজনীতি বা এই ধর্মকেন্দ্রিক রাজনীতি এই সমস্যার সমাধানটি করেছে। ধর্মান্ধতা এবং যে ধর্মীয় বিভাজন, সেই বিভাজন আস্তে আস্তে বিচ্ছিন্নতাবাদকে বাড়িয়ে তোলে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রমাণ। কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলছে, আমরা দেখছি মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলছে, আমরা দেখছি পশ্চিমবঙ্গে, কুচবিহারে, দার্জিলিংয়ে বিচ্ছিন্নতাবাদ রয়েছে, লাগাতার তার সঙ্গে লড়াই করতে হচ্ছে। আজকে যদি ধর্মই সব কিছুর সমাধান, আজকে যদি ধর্মীয় পারিতোষিক প্রদান দিয়ে এই সমস্ত কিছুর সমাধান হয়ে যায়, তাহলে কেন এই ধরনের বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দেয়? এবং এই বিচ্ছিন্নতাবাদ কিসের প্রকাশ? পারস্পরিক ঘৃণার প্রকাশ। ভারতীয় নাগরিককে পরস্পরের প্রতি ঘৃণা করতে শেখানো হচ্ছে এবং শেখাচ্ছে রাজনীতি, ধর্মকেন্দ্রিক রাজনীতি। এবং আজকে যদি এই রাজনীতি বজায় থাকে, অচিরে ভারতবর্ষে যেটা ঘটবে, এই বিচ্ছিন্নতা একটা চূড়ান্ত আকার নেবে। কারণ ভারতবর্ষে এমনিতেই রাজ্যভিত্তিক একটা জাতীয়তাবোধ আলাদা রকম রয়েছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং রাজনীতির স্বার্থেও কোনো রাজ্যকে বেশি অনুদান দেওয়া হচ্ছে, বেশি সুবিধা দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং অচিরেই যেটা হবে, যদি এই ধরনের বিভাজন চলতে থাকে, এই ধরনের বৈষম্য এবং স্বার্থ সন্ধান চলতে থাকে, তাহলে ভারতবর্ষ একটা গৃহযুদ্ধের জায়গাতে পৌঁছবে, যখন আপনি আমি সবাই পরস্পরের সঙ্গে শুধু যুদ্ধ করব এবং মারব পরস্পরকে এবং ধ্বংস করব। আমরা নিশ্চয়ই সেই ভবিষ্যৎ চাই না। সুতরাং সচেতন হতে হবে সাধারণ মানুষকে। এইটাই আমার প্রার্থনা, এইটাই আমার কাম্য। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। দেখুন, তিলোত্তমা সাহিত্যিক বলেই হয়তো ওপেন ফোরামে যাওয়ার আগে ভারতীয় রাজনীতির একটা অল্প জানা গল্প আপনাদের শোনাতে ইচ্ছে করছে। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে। নোয়াখালীর ভয়াবহ দাঙ্গায় অসংখ্য মানুষের প্রাণহানির স্মৃতি তখনও টাটকা। এই রকম একটা সময় এক মুসলিম যুবক আর এক হিন্দু ব্রাহ্মণ তরুণী একে অন্যকে ভালোবেসে বিয়ে করলেন, কোনো রকম ধর্মান্তকরণ ছাড়া, সিভিল ম্যারেজ। ব্যাস, শুরু হয়ে গেল হামলা। সে প্রায় দাঙ্গার মতো পরিস্থিতি। আরএসএসের মুখপত্রে সেই যুবককে মুসলিম লীগের সদস্য আখ্যা দেওয়া হলো। আর সেই যুবকই 1977 সালে জনসংঘে অটল বিহারী বাজপেয়ীর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে বাজপেয়ীর হাত ধরলেন। 1980 সালের 6ই এপ্রিল, যেদিন ভারতীয় জনতা পার্টির জন্ম হলো, সেদিন প্রথম সভাপতি নির্বাচিত হলেন অটল বিহারী বাজপেয়ী। আর পার্টির সাধারণ সম্পাদক হলেন 3 জন, একজন লালকৃষ্ণ আদবানি, একজন সুরাজ ভান, আর তৃতীয়জন সেই মুসলিম যুবক। সেই মুসলমান ছেলেটি পরবর্তীকালে বাজপেয়ী মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হয়েছেন, বাণিজ্য মন্ত্রী হয়েছেন, পরে কেরলের রাজ্যপাল হয়েছেন। এ দেশ তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করেছে। তিনি সিকেন্দার বখত, বিজেপির প্রথম মুসলিম মুখ। আজীবন অটল বিহারী বাজপেয়ীর সব থেকে কাছের মানুষদের একজন। ওপেন ফোরামে যাওয়ার আগে এই গল্পটা বললাম আসলে একটা প্রশ্ন তুলতে, যে মুসলিম ভোট আমাদের চাই না, কিংবা সংখ্যালঘু সেল তুলে দেওয়া উচিত। এই অবস্থান কি বিজেপির রাজনৈতিক কৌশল, নাকি অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক ভাবধারা থেকে সরে গিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি তাদের অভিমুখ বদলেছে? এই প্রশ্ন দিয়েই শুরু করব। পাশাপাশি তথাগতদার কাছে যাব, যে মক্ষীরানী শব্দটা আপনি উইথড্র করবেন কিনা। আমি সুমনের কাছে কৃতজ্ঞ
যে সুকুমার রায় পড়ে আমরা বাংলা শিখেছি, উনিও বাংলা শিখেছেন, আমিও বাংলা শিখেছি। মক্ষীরানী পক্ষীরাজ দস্যি ছেলে লক্ষ্মীরাজ এটা প্রমাণ করে যে মক্ষীরানী কোনো অশ্লীল শব্দ নয়। সেই সময় সেই মতন সুকুমার রায়ের আরেকটা কবিতা আমি কখনো ভুলতে পারি না, দুটো লাইন। অষ্টপ্রহর গাইত পিসি, কার পিসি বলছি না আমি, অষ্টপ্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি, ম্যাও 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 বকম বকম ভৌ 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 চিহি। কার পিসি? সুকুমার রায় বলেছেন, কিন্তু আমি বলছি না। অষ্টপ্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও। তবে এটাও আপনাকে মানতে হবে যে মক্ষীরানীর একটা আবিধানিক অর্থ আছে যেটা অত্যন্ত খারাপ, অত্যন্ত কুরুচিকর। না, মক্ষীরানীর আবিধানিক অর্থ তা নয়, আমি বিতর্কে যেতে চাই না, কিন্তু এটা হচ্ছে ইংরেজি কুইন বির বাংলা। ইংরেজিতে যে কোনো মৌচাকে একটা কুইন বি থাকে যার প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া, এবং বাকিরা তার হয়ে কাজ করে আর কি। এটার মধ্যে অশ্লীলতা কিছু নেই, আমি বাদ দিলাম। আচ্ছা, আমি অনির্বাণকে বলবো যে অনির্বাণ নিশ্চয়ই ওর দলের মধ্যে খুব শিগগিরই ওপরে উঠবে, কারণ এত অসাধারণভাবে নেত্রীর উদাহরণ অনির্বাণ সেটাকে আপন করে নিয়েছে যে আর বলার নয়। যেমন মানে একটু বাংলা কথা বলতে হয়, ডাহা মিথ্যে কথা বলা। হাজার হাজার লোক মারা গেছে, কে গুনেছে? আপনি গুনেছেন? কেউ জানে না হাজার হাজার লোক মারা গেছে কিনা, 100 লোক মারা গেছে কিনা তাও কেউ জানে না। সরকারি হিসেবটা আছে, আর কিছু কোথাও নেই, কিন্তু বলে দিলেন হাজার হাজার লোক মারা গেছে, তাদের বেশি গেছে। আরো আছে ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি। শুনুন না, উত্তরটা শুনে নিন না। 62 কোটিটা আপনি গুনেছেন? 62 কোটিটা কিভাবে গুনলেন? হাজার হাজার আমরা গুনতে পারিনি, 62 কোটি কিভাবে গুনলেন? 62 কোটিতে কটা শূন্য হয়? 62 কোটিতে কটা শূন্য হয় বলুন? 62 কোটিতে কটা শূন্য হয় সেটা ওইখানে বলুন না, এর জন্য আমি তৈরি হয়ে আসিনি এই প্রশ্নটা। কিন্তু তুমি আমাকে বলো যে হাজার হাজার টাকাটা কোথা থেকে বলবো? আপনার মতো অতি শিক্ষিত মানুষও 62 কোটি শূন্য জানে না, কিন্তু ডবল ডবল চাকরিটা আরেকবার বলো। ডবল ডবল চাকরি 62 কোটিটা গুনলো কি করে আদিত্যনাথ? 62 কোটি গুনলো কি করে বলুন? হয় তাহলে ডবল ডবল চাকরি। আর ছেড়ে দিন, ডবল ডবল ছেড়ে দিন, 62 কোটিটা গুনলেন? ছেড়ে দিলে চলবে না, হাজার হাজার লাশ গুনতে পারেন না। করোনার সময় দেশের রাজনীতিবিদরা একজন 62 কোটি আর একজন হাজার হাজারে থাকে। বেশ, এগোনো যাক। একেই বলে ভণ্ডামো, এটা এরাই হচ্ছে ভণ্ডামো। আমি একটা কথা বলি, আমি একটু বলে নি যে অনির্বাণের এই কি বলবো, মানে অসত্য কথা বলি বা ডাহা মিথ্যে কথা বলি। শ্যামাপ্রসাদ সম্বন্ধে একেবারে ডাহা মিথ্যে কথা বলেছেন। শ্যামাপ্রসাদ আর নেতাজির মধ্যে বিরোধ হয়েছিল কোনো নীতির প্রশ্নে নয়, এটা বিরোধ হয়েছিল দুজন কাউন্সিলরকে নিয়ে। এটা অনিল ব্যানার্জির চ্যাপ্টার ইন দ্য লাইফ অফ শ্যামাপ্রসাদ মুখার্জিতে লেখা আছে। দুজন কাউন্সিলরের কোনো নীতির প্রশ্নে, দুজন কাউন্সিলর আগে পর্যন্ত, তার আগে পর্যন্ত শ্যামাপ্রসাদ এবং শরৎ বসু একসাথে বসে আলোচনা করছিলেন। তখন শ্যামাপ্রসাদ আর শরৎ বসু বসে আলোচনা করছিলেন যে ভদ্রভাবে বলছিলাম, এই পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, শুধু দুজন কাউন্সিলরকে নিয়ে গন্ডগোল হয়েছিল। এটা কোনো নীতির প্রশ্ন নয়। তারপরে কলকাতায় কে মেয়র হলো? মুসলিম লীগের জিএম সিদ্দিকী তারপরে কলকাতায় মেয়র হলো। এই বিবাদের ফলে মুসলিম লীগের জিএম সিদ্দিকী কলকাতায় মেয়র হলো না। তথাগত, যেহেতু আপনি ইতিহাসে পড়লেন, আমি দুটো পয়েন্ট বলছি। আপনি বিরোধের কথা বলছেন। 1940 সালের 4 মে ফরওয়ার্ড ব্লকের কাগজে কংগ্রেস ও সাম্প্রদায়িক সংগঠন শিরোনামে সুভাষচন্দ্র বসু সম্পাদকীয় লিখছেন, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের মতো সাম্প্রদায়িক সংগঠনের কোনো সদস্য কংগ্রেসের কোনো নির্বাচনী কমিটির সদস্য হতে পারবেন না। আমি বলছি, বারবার হিন্দু মহাসভার কঠোর সমালোচক ছিলেন সুভাষ, এবং শুধু তারপরে তো সুভাষ ছেড়ে গেছে। বেশ, আমি বলছি কংগ্রেস ছেড়ে গেছে। শুনতে ভালো লাগবে, আমরা ইতিহাসে তথ্যে থাকি। আমি বলছি সুভাষ এবং শরৎ বোস এর সঙ্গে নেতাজির শ্যামাপ্রসাদের সাথে বসেছিলেন সিট ভাগাভাগির জন্য। এটা কি মিথ্যে কথা? না, মিথ্যে কথা নয়, কিন্তু পাশাপাশি এটাও সমান সত্য যে জনসংঘের প্রয়াত শীর্ষ নেতা বলরাজ মাধব তিনি তার ডায়েরিতে লিখছেন, সুভাষচন্দ্র বসু তার সমর্থকদের বলেছিলেন হিন্দু মহাসভাকে আটকাতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিকে ভয় দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লকের স্বেচ্ছাসেবীরা। তাঁর লোকেরা হিন্দু মহাসভার সভা ভেঙে প্রার্থীদের মারধর করত।
এ তো জনসংঘের খুব ভালো লাগছে আমার, কারণ বিপদে পড়লেই সবাই নেতাজিকে স্মরণ করে। এমনকি যারা নেতাজিকে চোজর কুকুর বলেছিল সুভাষবাবু আপনাদের পেটাতে, সুভাষবাবু পেটাতে কোনো আহ্লাদের কথা না, এটা কোনো আনন্দের কথা না। সুভাষবাবু পেটাননি, তার কিছু চাচা পিটিয়েছিল এবং সেটা কোনো গর্বের কথা না। এইভাবে নেতাজিকে চোজর কুকুর বলেছিল কিনা? বলেছিল কিনা? হ্যাঁ বলেছিল। আমি কতগুলো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, কুম্ভে 30 জন মারা গেছেন না 300 জন মারা গেছেন না একজনও মারা যাননি, এইটা বলার দায়িত্ব তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এক্সাক্ট সংখ্যাটা অনির্বাণকে জিজ্ঞেস করছে কেন? ও ইউপি চিফ মিনিস্টার। সংখ্যাটা খোঁজ করতে গেছিল যে সাংবাদিক, সেই সাংবাদিককে কলার ধরে টানতে টানতে পুলিশ গাড়িতে তুলছে, আর সাংবাদিক চিৎকার করে বলছে আমি কি পাকিস্তানে আছি যে সংবাদ সংগ্রহ করতে পারবো না? এই ছবি আমরা দেখিনি। আমি এই প্রসঙ্গে, কুম্ভের প্রসঙ্গে আসার আগে আমি জাস্ট 3টে কথা বলছি। আমি অত্যন্ত খুশি, আমার সাথে 2জন বিজেপির নেতা আছেন যাদের নেতৃত্বেই দীর্ঘদিন বিজেপি তৃণমূলের সঙ্গে রাজ্য সভাপতি এবং একজন সভাপতি একজন সম্পাদক থাকাকালীনই তৃণমূলের সঙ্গে বিজেপি দীর্ঘদিন এ রাজ্যে জোটে ছিল। আমি সেই কারণে আমি জাস্ট 3টে ছোট্ট কথা বলছি। এক, সিপিআইএমের আমলে সরস্বতী পুজো বন্ধ ছিল। সিপিআইএমের আমলে বামফ্রন্ট সরকারের সময় স্কুল কলেজে পড়াশোনা করেছেন সিপিএম বিরোধী যে মানুষ, তারা এখন আলোচনাটা শুনলেন, রাহুল বাবুর কথা শুনলেন। তারা যদি মনে করেন উনি ঠিক বলেছেন তাহলে ঠিক বলেছেন, যদি মনে করেন ভুল বলেছেন। দ্বিতীয় কথা, এই গরুর মাংস বিরুদ্ধে কে প্রতিবাদ করছিল, তাতে তার অভিশাপে একেবারে ইন্দিরা গান্ধীর বংশ ধ্বংস হয়ে গেছে, এটা শুনলাম। আর তখন তিনি আর একটা অভিশাপও দিয়েছিলেন যে গরুর মাংসর নামে গরিব মুসলমানকে খুন করে ইলেকট্রাল বন্ডের নামে যে গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে পয়সা খাবে, সে সামনের বার অযোধ্যায় ভোটে হেরে যাবে। সেই অভিশাপও একদিন পরে সত্যি হলো। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি দেখুন, সুভাষ চক্রবর্তীকে নিয়ে কথা ওনারা বললেন, ওই সময়টা আমরা সবাই দেখেছি। এবিপি আনন্দ নিজের আর্কাইভ নিয়ে গর্ব করে। আর্কাইভে বিমান বসু আমাদের পার্টির তখন সম্পাদক, তার সেই প্রেস কনফারেন্স নিশ্চয়ই সুমনদা তোমরা দেখাতে পারবে, যেখানে উনি বলছেন যে বাইরে যে আলোচনা হচ্ছে, যা কিছু হচ্ছে, আমরা পার্টি থেকে এটাকে এন্ডোর্স করছি না। এটা ঘটনা যে তখন একটা প্রবল আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু এন্ডোর্স করছি না, কারণ আমাদের পার্টির সংবিধানে কোথাও লেখা নেই যে আমাদের পার্টির কোনো সদস্য হোক, নেতা হোক, কোনো মন্দিরে বা মসজিদে বা কোনো ধর্মস্থানে যেতে পারবে না। এবং আমি শেষ কথা বলছি, এই যে গর্ব করে ধর্ম নিয়ে রাজনীতির কথা বলছেন না, এনারা ভোটের সময় বলেন যে হিন্দুদেরকে এক হতে হবে। এখনও যা বললেন যে মুসলমানরা একেবারে এসে দেশ দখল করে নেবে, প্রচুর সন্তান হচ্ছে ইত্যাদি। স্বামী বিবেকানন্দকে বারবার করে কোট করছেন। স্বামী বিবেকানন্দ 1894 সালে নভেম্বর মাসে শিকাগো থেকে দেওয়ান হরিদাস দেশাইকে চিঠিতে লিখছেন, যেটা একেবারে মিথ্যে কথা, যে মুসলমানের আক্রমণে হিন্দুদের ধর্মান্তর হয়েছে, হিন্দুদের বিশেষ করে নিম্নবর্গের হিন্দুদেরকে তথাকথিত ধর্মান্তরে বাধ্য করা হয়েছে পুরোহিতবর্গ এবং জমিদারদের অত্যাচারে। তারা জাতিভেদ প্রথার হাত থেকে বাঁচার জন্য কনভার্সনে বাধ্য হয়েছে, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। এনিওয়ে, আমি যে কথাটা বলছি, আচ্ছা হিন্দুরা খালি ভোটের লাইনে এক হবে, হিন্দুরা কুম্ভমেলায় এক হবে না? ওখানে আম্বানির ছেলেকে 10টা লোক মিলে ভিআইপি জোনে কাপড় কাচার মতো করে এরম করে জলে কাচবে, আর গরিব হিন্দু একবার দিল্লি স্টেশনে পায়ের তলায় চাপা পড়ে মরবে, একবার কুম্ভের ভিড়ে চাপা পড়ে মরবে। গরিব হিন্দুর জন্য একটা ব্যবস্থা, বড়লোক হিন্দুর জন্য একটা ব্যবস্থা, কোটিপতি হিন্দুর জন্য হেলিকপ্টার, আর নবসূত্র হিন্দু হচ্ছে মানে গরু ছাগলের মতো করে পায়ে চাপা পড়ে মারা যাবে, তারপর তার সংখ্যা নিয়ে উত্তরপ্রদেশ সরকার মিথ্যাচার করবে। আমি বলছি ধর্ম নিয়ে রাজনীতি মানে এইটা কর্পোরেট হিন্দুত্ব। এই কর্পোরেট হিন্দুত্ব কোনো হিন্দু ধর্ম নয়। একদম একটু বলে নি, সেটা হচ্ছে যে সুমনদা আপনার বোধহয় আরেকটা গবেষণার বিষয় বেরোলো, একটু খোঁজ নিয়ে দেখবেন যে সুকুমার রায় কোনোভাবে বিজেপি আরএসএস এর সঙ্গে যোগ ছিল কিনা। না, সুকুমার রায়ের প্রসঙ্গ এলো তো সেই জন্য বলছি। সুকুমার রায়কে আমি বলছি বিজেপি আরএসএস তৃণমূল সিপিএম সবার বাইরে রাখুন। সুকুমার রায়ের উদাহরণ দিলেন তো, সেই জন্য বললাম। আমি বলছি বাংলার, আমি বলছি যে সুমনদা তুমি বলতে চাই সুকুমার রায় মুকুল রায় নয়, যে আজকে তৃণমূল কালকে বিজেপি। আমি বলছি সুকুমার রায় মুকুল রায় গুলিয়ে যায়। আমি বলছি যে পাশাপাশি দুটো নাম রাখাটাও বোধহয় খুব এম্বারেসিং। যাই হোক, তার সাথে মুকুল রায় বলছি যে মানুষ অক্লেশে কামিনী কাঞ্চনের কথা বলতে পারেন 2021 নির্বাচনের পরে নিজের দলের বিরুদ্ধে, তা সেই মানুষের কাছ থেকে এই ধরনের স্পিচ তো আসবেই। এটা আমি আশ্চর্য হচ্ছি না ব্যক্তিগতভাবে, একেবারেই আশ্চর্য হচ্ছি না। এবং সব থেকে বড় কথা, বিজেপি তথাগত রায়কে সাধুবাদ দিয়েছেন যে বারবার এত স্পষ্ট কথা, স্পষ্ট কথা, স্পষ্ট এবং অশালীন বলার জন্য তার অশালীনতার নিন্দা করা হয়েছে। না, এই কথাটা সুমন, এটা আমি সমর্থন করছি। এটা ঠিক যে আমি স্পষ্ট কথা বলি এবং সেটা ওরা মানেন। না, স্পষ্ট অশালীন কথা বলেন, এর মধ্যে কি বিরক্ত আছে? তুমি একটা কথা বলেছিলে যে একজন মানুষ স্পষ্টভাবে গালাগালি দেন, যে খারাপ কথা বলার প্রতিযোগিতা, জানি না, খারাপ কথা বলার প্রতিযোগিতা। তোমার কি মনে পড়ে
যে একজন বলেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে এবং দেখিয়েছিলেন কিভাবে বাম্বু দেওয়া হয়, বলেছিলেন কেউ? এই ধরনের মানুষ এই ধরনের বলেছিলেন কি বলেননি? বলেছিলেন কি বলেননি? বিজেপি কত বড় বলেছিলেন কি বলেননি? হ্যাঁ কি না বলেছিলেন কি বলেননি? দাঁড়াবো কেন? কত বড় মেকি হিন্দু তার প্রমাণ হচ্ছে যে বিজেপি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটা ক্যালেন্ডার প্রকাশ হয়েছে আঞ্চলিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, তার মধ্যে থেকে সযত্নে বাদ রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো এবং পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের মেলা। আচ্ছা, তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হতো না কোনোদিন? আমি যা জানতে চাই, আমি বলছি হতো না। কংগ্রেস ইজগার্ড ব্যবহার করুন। দুর্গাপুজোকে এত সেন্সিটাইজ করা, কথা শোনার জন্য বিধানসভা বসে আছে, সেন্সিটাইজ করা তার মানে হচ্ছে প্রতিযোগিতাটা এইখানেই যে কংগ্রেসের তো সবটাই মিথ্যা চাল। কংগ্রেসের কথা ছেড়ে দাও, প্রদেশ কংগ্রেসের সবটাই মিথ্যা চাল। আরএসএস এর দুর্গা বলা হয় না? কংগ্রেসের কত নেতা বিজেপি গেছে, কংগ্রেসকে আরএসএস এর দুর্গা বলা হয় না? সেই লিস্টে তোমাদের সাথে বিজেপির যে কি গাঁট, কংগ্রেসের কত নেতা বিজেপিতে গেছে। বেশ আবার আমি তোরাই বলা গোড়ার দিন বলে অনুষ্ঠান বন্ধ করে দেব। আমাদের সম্মানীয় রাহুল সিনহা সাহেবকে দুটি প্রশ্ন আমি করতে চাই। যে দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় আমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং একটি রাজ্য ছাড়া অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হিন্দু সম্প্রদায়ের, সেই দেশে কি সত্যি হিন্দুরা বিপন্ন? হিন্দুদের কি জাগরণ প্রয়োজন আছে? দ্বিতীয় কথা, যে বাংলাদেশ নিয়ে আপনি বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী, যিনি হিন্দু সম্রাট শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, তিনি চুপ কেন? দেখুন, আমি এতক্ষণ ধরে আপনাদের সকলের ভাষণ শুনেছি, সাধারণ মানুষ, দর্শক সবাই শুনেছে। সবাই ধর্মের রাজনীতিতে ক্লান্ত এমন একটা ভাব দেখিয়েছেন, এমনকি যিনি কোনো রাজনীতির মধ্যে নেই তিনিও ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে এত কথা বললেন, কিন্তু সবই হিন্দুর বিরুদ্ধে। দুঃখটা এখানেই, দুর্ভাগ্য এখানেই। ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম মৌলবাদের বিরুদ্ধে একটি শব্দ কেউ খরচা করেননি, অথচ সারা বিশ্বে আজকে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ইসলাম মৌলবাদ। পাশের রাষ্ট্রেও দেখতে পাচ্ছেন, কিন্তু একটিও শব্দ নেই। তার কারণ সব তোষামোদি ওই একেবারেই নয়। আসলে আপনি কথা বলবেন না, বলেনি, আমি বলার জোর আপনার চেয়ে আমার বেশি। আপনার পরে আমি বলবো, হ্যাঁ সে বলুন। বলার জোর আমি কাউকে কথা বলুন আপনি বলেন। দর্শক আসন থেকে কেউ বলবেন না যে হাত থাকতে মুখে গেল। অতএব আপনি একটা জিনিস লক্ষ্য করুন, যেই মাত্র তথাগত দা আপনার তৃণমূলকে আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে সিপিএম উঠে দাঁড়ালো তৃণমূলের পক্ষে, একই স্বরে গলা চিৎকার করছে। কেন? তার কারণ হচ্ছে জোট। এই যে 10 বছর, কত বছর জোটের কথা বললেন, আপনি কথা বলবেন, শুনুন, তারপরে কেউ কথা বলবে না, কেউ বলবেন, আমি তো বলি এথিক্স রাখুন, আপনি এথিক্স রাখুন, এথিক্স রাখুন। অতএব সেই কারণে পরিষ্কারভাবে দেখুন, চিৎকার করে উঠল। একইভাবে কংগ্রেস, অর্থাৎ এরা নিজেরা জোট করে ওখানে একসাথে ভোজ খাচ্ছে। এখানে কংগ্রেসের কোনো কেন্দ্রীয় নেতা তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ খরচা করে না। এরা এখানে চিৎকার করলে কি লাভ হবে? এরা চিৎকার করলে কি লাভ হবে? দু নম্বর কথা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে একটি স্মরণ করাই। এই যে বড় বড় করে বলেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই বক্তব্যই শুনতে পারতেন না। কারণ ভিখিরি অবস্থা হয়ে, অসুস্থ হয়ে, ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন কাজী নজরুল ইসলাম। এই শ্যামাপ্রসাদ মুখার্জি ওই রাস্তা থেকে তুলে মধুপুরের বাড়িতে রেখে তার চিকিৎসা করে তবে নজরুল ইসলামকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কোন বুদ্ধিজীবী, কোন কংগ্রেসি, তখন তৃণমূল কংগ্রেসই ছিল,
কোনো বামপন্থী তো প্রশ্নই উঠতে পারে না। অতএব কেউ এর জন্য এগোয় একটা কথা বলে দিই, যে কথাটা আসলে এই নাগপুর ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের বইটই পড়ে না এসব এত কথা বলছে। নেহেরু মন্ত্রিসভার শিল্পনগরীর মন্ত্রী ছিলেন, তো এখনো সমাপ্ত। ঠিক আছে, আমি পুনঃ ইতিহাসে যাচ্ছি না। তৃণমূলের সাথে কংগ্রেসের অনেক কথা বলেছে। আসলে বন্ধু 2003 সাল পর্যন্ত একসঙ্গে ভোটে লড়েছে, ওনার দলের মন্ত্রী ছিল দীর্ঘদিন, 2006 মন্ত্রী ছিল। আসলে আমাদের দুঃখ হচ্ছে, বেদনা হচ্ছে, সাথী তো গোয়াতে চলে গিয়ে ভোট কেটে বিজেপির হাত শক্ত করতে হবে, ত্রিপুরাতে সহযোগিতা করতে হবে। তখন রাহুল বাবুকে দেখা যায় না। বিজেপির সেল কোম্পানি তৃণমূল। আমি এক সেন্টেন্সই বলছি, সেটা হচ্ছে যে আমি আজকে বলার সময় আমার নিজের ধারণা, আমি তৃণমূলের বিরুদ্ধে আমাদের যা যা বক্তব্য সব বলেছিলাম, তবু যেহেতু জোট ইত্যাদির প্রসঙ্গ উঠলো, সিপিএমের কোনো নেতাকে কখনো আমি এইটা বলতে শুনিনি, মানে ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে, যে তৃণমূল থেকে কোনো নেতা আমার দলে আসলে এত বছর বিজেপি করে কি পেলাম, তৃণমূল থেকে মুকুল রায় আমার দলে আসলো বলে আমাকে দলের কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হলো। তাই ওই যে উনি যে কবিতার লাইনটা বললেন, তারই আর একটা প্যারাডি হতে পারে যে একই বিজেপিতে দুটি ফুল, রাহুল আর মুকুল রায় জাতীয় কর্মসমিতিতে গেলে রাহুল বানপ্রস্থে যায়। রাহুল বাবু একটু আগে বলছিলেন যে ইন্দিরা গান্ধীকে কারো অভিশাপ দিয়েছিলেন নির্বংশ হওয়ার, গোমাংস ইত্যাদির বিষয়। তো গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ আজকে ব্রাজিলের পর 2 নম্বর ইত্যাদি নানা খবর আমরা পড়েছি। সব বিজেপির নেতারা করে, সব কটা রপ্তানি বিজেপির নেতারা করে। সেই অভিশাপের ফলে আপনি খেয়ে দেখেছেন? আপনি খেয়ে দেখেছেন? আচ্ছা, কিছু বলার নেই। তাহলে কিন্তু নির্বংশ হওয়ার অভিশাপটা কোনো এক নরেন্দ্র লেগে যায়নি তো? সিপিএম এর বিকাশ বাবু খেয়ে দেখেছেন। আমি বলছি রুচি এবং ইন্দিরা গান্ধীকে নির্বংশ হওয়ার অভিশাপ, এটা দারুণ মাত্রার মধ্যে। দেখুন, একদম সোজা কথা বলা যাক যে বছর বছর আমাদের নেতা নেত্রীরা ঘটা করে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা পরান, কিন্তু স্বামীজি সেই কথাটা ভুলে যান যে খালি পেটে ধর্ম হয় না। খানিকক্ষণ আগে বলছিলাম, তার মানে কিন্তু এও নয় যে তোষণের রাজনীতি করতে গিয়ে প্রত্যেকে তার নিজের ধর্ম পালনের স্বাধীনতা খর্ব করবেন। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে পরমত সহিষ্ণুতার কথা প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ। আবার বলছি, তিনিই কিন্তু বলেছিলেন ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন এবং কৃষ্ণ বাঁশি বাজাবেন, এদেশে চিরকাল। যদি পছন্দ না হয় সরে পড়ো না কেন। সুতরাং ধর্মীয় পরিচয় থাকুক, ধর্ম পালনের স্বাধীনতা থাকুক, শুধু ভোটের মুখে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্মের নামে হানাহানিটা বন্ধ হোক। কারণ যার কথা দিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, এতবার যার কথা হলো, সেই কাজী নজরুলই কারণটা স্পষ্ট বলে গেছেন আজ থেকে প্রায় 100 বছর আগে। কোট অ্যান্ড কোট, ধর্ম লড়ায় রক্তাক্ত মানুষ কোনোদিন আশ্রয় পায়নি মন্দির মসজিদের দালানে। রবীন্দ্রনাথের কথায়, ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো হানো। আলো আসুক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো আর চাকরি আসুক, চাকরি। দাবি এটাই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।